আসসালামু আলাইকুম। উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলেই তোমরা ভালো আছো। দ্বিতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। প্রথম লেকচারে তোমাদেরকে আমি বলেছিলাম দ্বিতীয় লেকচারে আমি তোমাদের সাথে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। সেন্টেন্স অর্থ বাক্য। বাক্য 5 প্রকার। সেন্টেন্সের সংজ্ঞা আমরা জানি কতগুলো শব্দ একত্রে সঠিকভাবে পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এই সেন্টেন্সের সংজ্ঞাটা নিচের দুইটা উদাহরণের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। দেখো, প্রথম উদাহরণটায় লেখা আছে দে ক্যাচ ফিশ, অর্থাৎ এখানে দেটা সাবজেক্ট, ক্যাচটা ভার্বের প্রথম রূপ এবং ফিশটা অবজেক্ট। এবং দ্বিতীয় বাক্য যদি লক্ষ্য করো দেখতে পাবা ফিশটা অবজেক্ট, দেটা সাবজেক্ট এবং ক্যাচটা ভার্বের প্রথম রূপ। এখন কথা হচ্ছে সেন্টেন্স হওয়ার সংজ্ঞাটা কি? শব্দগুলো অর্থাৎ কতগুলো শব্দ একত্রে সঠিকভাবে পাশাপাশি বসতে হবে। তাহলে সঠিকভাবে বলতে আমরা কি বুঝি? এখানে সঠিকভাবে বলতে বুঝি টেন্সের স্ট্রাকচার অনুসরণ করা। কি? টেন্সের স্ট্রাকচার অনুসরণ করা। এখানে টেন্সের স্ট্রাকচার যদি বলি, এই দুইটা টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারকে অনুসরণ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট। দেখো, এখানে এই স্ট্রাকচারের প্রথমে আছে সাবজেক্ট এবং উপরের এই সেন্টেন্সটার প্রথমেও আছে সাবজেক্ট, এবং এখানে টেন্সের স্ট্রাকচারের সাবজেক্টের পরে আছে ভার্বের প্রথম রূপ এবং উপরের সেন্টেন্সেও সাবজেক্টের পরে আছে ভার্বের প্রথম রূপ, এবং এখানে স্ট্রাকচারের ভার্বের প্রথম রূপের পরে আছে অবজেক্ট এবং উপরের সেন্টেন্সটিরও ভার্বের প্রথম রূপের পরে আছে অবজেক্ট। অর্থাৎ এই স্ট্রাকচারের সাথে উপরের এই সেন্টেন্সের যে স্ট্রাকচার এটা ম্যাচ করে, অর্থাৎ মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে উপরের এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার অনুসরণ করেছে, অর্থাৎ প্রথমে এই সেন্টেন্সটি সঠিক। এবং দ্বিতীয় উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রথমে আছে সাবজেক্ট আর এখানে সেন্টেন্সে আছে অবজেক্ট। সাবজেক্টের পরে স্ট্রাকচারে আছে ভার্বের প্রথম রূপ এবং দ্বিতীয় সেন্টেন্সের অবজেক্টের পরে আছে সাবজেক্ট, অর্থাৎ ভার্বের প্রথম রূপ থাকার কথা সেখানে আছে সাবজেক্ট, অর্থাৎ মিলে না। আবার এখানে অবজেক্ট আছে কিন্তু সেন্টেন্সে আছে ভার্বের প্রথম রূপ, অর্থাৎ এই স্ট্রাকচারের সাথে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারের সাথে এই দ্বিতীয় সেন্টেন্সের স্ট্রাকচারটা ম্যাচ করে না। অর্থাৎ আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এই স্ট্রাকচারটা বা টেন্সের স্ট্রাকচারটা এই দ্বিতীয় সেন্টেন্সটি অনুসরণ করেনি, অর্থাৎ এই দ্বিতীয় সেন্টেন্সটি ভুল। আমাদের মনে রাখতে হবে কোনো বাক্য সেন্টেন্স হতে হলে অবশ্যই টেন্সের স্ট্রাকচার বাক্যটিকে অনুসরণ করতে হবে। সেন্টেন্সের শ্রেণীবিভাগ সমূহ নিয়ে আলোচনা করব। আমরা জানি সেন্টেন্সের শ্রেণীবিভাগ 5 প্রকার। প্রথমটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। যে বাক্য দ্বারা বিবৃতি করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। আই হ্যাভ এ কাউ, এটি দ্বারা একটা বিবৃতি প্রদান করা হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্ট্রোগেট করবে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ যে বাক্য দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। হ্যাভ ইউ এ কাউ, অর্থাৎ তোমার কি একটি গরু আছে? এখানে তোমার কি একটি গরু আছে দ্বারা একটি প্রশ্ন করা বোঝানো হচ্ছে, অর্থাৎ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তৃতীয়টি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ ও নিষেধ বোঝায়। অর্থাৎ যে বাক্যে আদেশ উপদেশ অনুরোধ ও নিষেধ বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। টেক দিস মেডিসিন এভরিডে, অর্থাৎ ওষুধটি প্রতিদিন খাবেন। এই ওষুধটি প্রতিদিন খাবেন দ্বারা একটি উপদেশ বোঝানো হচ্ছে। চতুর্থটি অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ
মনের ইচ্ছা ও প্রার্থনা বোঝায়, অর্থাৎ যে বাক্য দ্বারা মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা বোঝানো হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। মে ইউ লিভ লং, অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও। এই বাক্যটি দ্বারা প্রার্থনা ব্যক্তি সম্পর্কে প্রার্থনা করা বোঝানো হচ্ছে। পঞ্চমটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ আকস্মিক আবেগ, দুঃখ, রাগ, বিস্ময়, সুখ ইত্যাদি প্রকাশ পায়। হাউ নাইস দি বার্ড ইজ, অর্থাৎ পাখিটি কত সুন্দর। আচ্ছা, একটা গল্প বলি। ধরো আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে একটা গাছ থেকে, একটা আম গাছ থেকে একটা আম নিচেই পড়লো। আচ্ছা বলো তো, আমরা কি এই ঘটনা সম্পর্কে অবগত ছিলাম বা আগে কি এই ঘটনা সম্পর্কে জানতাম? হঠাৎ করে আমাদের সামনে ঘটে গেছে। অর্থাৎ এই টাইপের যে ঘটনাগুলো, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। উপরিউক্ত আলোচনায় আমরা সেন্টেন্স সম্পর্কে কম বেশি একটা ধারণা পেয়েছি। চলো আরও কিছু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করি। ধরো আমি তোমার নাম জিজ্ঞাসা করলাম, বললাম তোমার নাম কি? অর্থাৎ আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি উত্তরে আমাকে বললে আমার নাম আকাশ। তাহলে এখানে যখন আমি তোমাকে প্রশ্ন করেছি তোমার নাম কি, তাহলে তখন এটা ছিল প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যখন তুমি আমাকে উত্তর দিয়েছো আমার নাম আকাশ, এটা বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এখানে যে আমার নাম আকাশ বলেছ, এখানে এই আমার নাম আকাশ দ্বারা কি কোনো প্রশ্ন বোঝাচ্ছে? না, এখানে আকাশ দ্বারা তো আসলে কোনো প্রশ্ন বোঝাচ্ছে না। আবার আমার নাম আকাশ দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ বোঝাচ্ছে না, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সও হবে না। আবার আমার নাম আকাশ দ্বারা কোনো প্রার্থনাও করা বোঝাচ্ছে না, তাহলে এটা অপটেটিভ সেন্টেন্সও হবে না। আবার আমার নাম আকাশ দ্বারা কোনো আকস্মিক ঘটনা সম্পর্কেও বলা হচ্ছে না, অর্থাৎ এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সও হবে না। অর্থাৎ যখন ইন্টারোগেটিভ হচ্ছে না, ইম্পারেটিভ হচ্ছে না, অপটেটিভ হচ্ছে না, আবার এক্সক্লেমেটরি হচ্ছে না, তখন এটা কি সেন্টেন্স? তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে ধরো বললাম যে অঙ্কটি করো, তুমি এখনই অঙ্কটি করো। তাহলে যখন বললাম তুমি এখনই অঙ্কটি করো, অর্থাৎ আদেশ দিছি আমি, অর্থাৎ এটা আদেশমূলক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ধরো আমি বললাম ইনশাল্লাহ আগামী পরীক্ষাতে তুমি ভালো করবে, অর্থাৎ আমি তোমার জন্য প্রার্থনা করেছি বা দোয়া করেছি, এটা অপটেটিভ সেন্টেন্স হবে। প্রার্থনা বা ইচ্ছা বোঝালে সেটা অপটেটিভ সেন্টেন্স হয়, এটা তো আমরা জানি। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে তো বললাম যে আকস্মিক তোমার সাথে কোনো ঘটনা যদি ঘটে, তাহলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। আগামী ভিডিওতে বা লেকচার 3তে আমি তোমাদের সাথে পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।